गुड आफ्टरनून स्टूडेंट दीप्ति बोलो तो आज के कत तारीख। हाँ ठीक आज के होच्छे 17 तारीख। ठीक है। अच्छा आज के আমি ক্লাস 10 এর একটা টপিক পড়াবো কেমন। টপিকটার নাম কি চলো দেখে নি একটু। আচ্ছা বলো তো উমা আমাদের শীতকাল এখন চলছে, শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায় তাই তো। হ্যাঁ সাকিনা বলো তো শীতকালে জামা কাপড় কেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। হ্যাঁ ঠিক। আচ্ছা বলো তো প্রসেনজিৎ বর্ষাকালে আমাদের জামা কাপড় কেন দেরিতে শুকায়। ঠিক। আচ্ছা আচ্ছা বলো তো মারিয়ম আমাদের যখন গ্রীষ্মকালে আমরা হাঁটি আমাদের শরীরে ঘাম বেরিয়ে চ্যাট 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 করে কেন বলো তো। ঠিক ঠিক নিশা তুমি ঠিক বলেছো, আমাদের বায়ুতে জলীয় বাষ্প আছে বলে এইগুলো আমরা দেখতে পাই তাই তো। আচ্ছা বলো তো অঙ্কিতা এই যে বাতাসে যে জলীয় বাষ্প থাকে এটাকে আমরা কি বলি ভূগোলের ভাষায়। ঠিক বলেছো, এটাকে আমরা কি বলি আর্দ্রতা বলি। আর্দ্রতা বা হিউমিডিটি ইংরেজিতে বলি। তাহলে আর্দ্রতা বা হিউমিডিটি আমরা কাকে বলবো না বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাকে আর্দ্রতা বা হিউমিডিটি বলি। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখবো আর্দ্রতা সম্পর্কে শিখবো, বুঝতে পেরেছো। আচ্ছা দীপ্তি দেখো এই আর্দ্রতা অনেক রকম হয় বুঝতে পেরেছো। যেমন বাতাসের প্রতি ঘনমিটারে যত গ্রাম জলীয় বাষ্প থাকবে সেটাকে আমরা কি বলবো অ্যাবসোলিউট হিউমিডিটি। ঠিক আছে, এটা কি হয় গ্রাম পার ঘনমিটারে কিন্তু আমরা এটাকে পরিমাপ করে থাকি, বুঝতে পেরেছো। আচ্ছা বুঝতে পারলে লোটাস এই যে আমাদের অ্যাবসোলিউট হিউমিডিটি আছে এটা কিন্তু বর্ষাকালে কিন্তু বেশি হয়। যেমন দেখবে সকালে আমরা যখন ঘুম থেকে উঠি আমাদের ঘরের মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব অনুভব করি না। হ্যাঁ ঠিক কি জন্য করি বলো তো, কারণ ওই সময় অ্যাবসোলিউট হিউমিডিটিটা বেশি থাকে। আচ্ছা 2 নম্বরের ভাগ কি বলতো রিলেটিভ হিউমিডিটি। এটা কাকে বলে কোন একটা বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প আছে মানে বর্তমানে যেটা আছে এবং যতটা পরিমাণ থাকতে পারে সেটাকে যদি আমি ভাগ করে দিই এবং তার সাথে 100 গুণ করে দিই তখন যেটা পাবো সেটাকে আমরা কি বলবো রিলেটিভ হিউমিডিটি, বুঝতে পেরেছো মহসিন। আচ্ছা এবার দেখো রিলেটিভ হিউমিডিটি কিন্তু মাপার কোনো একক নেই, বুঝতে পেরেছো ডায়মন্ড। এই রিলেটিভ হিউমিডিটি কি করা হয় শতকরা আকারে প্রকাশ করা হয়। এই রিলেটিভ হিউমিডিটি জানো তো ভোরবেলায় খুব বেশি হয় আর নিরক্ষীয় অঞ্চলে কিন্তু খুব বেশি থাকে। এই যে আমি একটা কোশ্চেন ধরেছিলাম না বর্ষাকালে বর্ষাকালে আমাদের জামা কাপড় কেন দেরিতে শুকায়, এই একটা কারণে কারণ বর্ষাকালে রিলেটিভ হিউমিডিটি খুব বেশি থাকে, বুঝতে পেরেছো। আর এই যে রিলেটিভ হিউমিডিটি না এটা সাইক্রোমিটার বলে একটা যন্ত্রে কিন্তু মাপা হয়। আচ্ছা আর এক ধরনের আমাদের হিউমিডিটি আছে সেটাকে আমরা কি বলবো স্পেসিফিক হিউমিডিটি, বুঝতে পেরেছো। এটা কি এটা হচ্ছে বায়ুতে মোট ভরের তুলনায় জলীয় বাষ্পের যে ভর সেটাকে আমরা কি বলবো বিশেষ আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটি। এটা গ্রাম বা কিলোগ্রামে মাপা হয়, বুঝতে পেরেছো। যেমন দেখবে আমরা বুঝতে পারলে রিনি আমরা দেখবো যখন এসি রুমে থাকি জলীয় বাষ্প কম থাকে কারণ বায়ুর ভরটা কম থাকে, আবার এসির বাইরে যখন চলে যাই তখন আমাদের খুব গরম লাগে কারণ জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়ে যায়। এটা কি কারণে হয় এই স্পেসিফিক হিউমিডিটির কারণে হয়, বুঝতে পেরেছো কাইফা। তাহলে বুঝতে পারলে এবার দেখো এই যে হিউমিডিটিটা আছে না এর কিছু ভালো দিক আছে। এর ভালো দিক কি আছে বলতো আর্দ্রতার ভালো দিক হচ্ছে 1 নম্বর বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, 2 নম্বর উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, 3 নম্বর আমাদের ত্বক শুষ্ক হয় না, আর কিছু ফল যেমন চা রাবার নারকেল কিন্তু খুব ভালো হয়। কিন্তু বুঝতে পেরেছো হাসিনা এর কিন্তু খারাপ দিকও আছে। কি কি খারাপ দিক আছে আর্দ্রতার, 1 নম্বর হচ্ছে কি বলতো বর্ষাকালে কাপড় শুকায় না, 2 নম্বর কি বলতো কৃষিতে ফাঙ্গাস ইত্যাদি রোগ হয়ে যায়, আর কি বলতো বিভিন্ন স্বাস্থ্যের সমস্যা হয় শ্বাসকষ্ট হয় ব্রঙ্কাইটিস হয়, ঠিক আছে ক্লান্তি হয়। আচ্ছা কুয়াশার জন্য কিন্তু অনেক পরিবহন সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা আর কি বলতো বেশি আর্দ্রতা এবং যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছো। আচ্ছা এবার দেখো এই যে আর্দ্রতা বেসিস আমরা কিন্তু বাতাসকে অনেক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্দ্র বায়ু মানে যখন জলীয় বাষ্প বেশি থাকবে সেটাকে আমরা কি বলবো আর্দ্র বায়ু যেটা আমরা বর্ষাকালে দেখতে পাই। একটা হচ্ছে শুষ্ক বায়ু যখন জলীয় বাষ্প কম থাকবে তখন সেটাকে আমরা কি বলবো শুষ্ক বায়ু যেটা আমরা শীতকালে দেখতে পাই। যখন জলীয় বাষ্প 100% থাকবে তখন সেটা আমরা কি বলবো সম্পৃক্ত বায়ু, ঠিক আছে যেটা আমরা মেনলি কখন দেখতে পাই বর্ষাকালে দেখতে পাই বৃষ্টির ঠিক আগের অবস্থা কিন্তু আমরা দেখতে পাই, বুঝতে পেরেছো। আর একটা কি বলতো বাতাসে যদি আরো জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা থাকে তখন সেটা আমরা কি বলবো অসম্পৃক্ত বায়ু, ঠিক আছে। এই অসম্পৃক্ত বায়ু আমরা কখন দেখতে পাবো না যখন রোদে কাপড় দ্রুত শুকিয়ে যায় তখন সেটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। তাহলে আজকে আমরা কি শিখলাম
আজকে আমরা ক্লাসে আর্দ্রতা সম্পর্কে শিখলাম। আর্দ্রতা কি, তার প্রকারভেদ, কোন যন্ত্রে মাপা যায়। আর্দ্রতা দুটো যন্ত্রে মাপা যায়, একটা হচ্ছে হাইগ্রোমিটার, একটা সাইক্রোমিটার। ঠিক আছে, তার ভালো দিক খারাপ দিক সবই কিন্তু আমরা আজকে জেনে নিলাম। বুঝতে পেরেছো? বাট এখান থেকে তোমাদের কি বাড়িতে কাজ থাকবে, আর্দ্রতা কি, কয় প্রকার, তার এককগুলো কি, এগুলো সম্পর্কে তোমরা কিন্তু ভালো করে তৈরি করে আসবে। বুঝতে পেরেছো? আর গতকাল আমি কি পড়েছিলাম, হ্যাঁ গতকাল কিন্তু আমরা কি পড়েছিলাম বলো তো, হ্যাঁ গতকাল কিন্তু আমরা শিলা সম্পর্কে পড়েছিলাম, তাই তো? চলো তাহলে শিলা সম্পর্কে একটা কোশ্চেন ধরে দিই। আচ্ছা বলো তো হাসিনা, শিলা এবং খনিজের মধ্যে পার্থক্য কি? আচ্ছা রুকসানা বলো তো গ্রানাইট কোন কোন খনিজ দ্বারা গঠিত? গুড। আচ্ছা বলো তো মামুন এই আমাদের একটা আগ্নেয়শিলার উদাহরণ বলো তো। আচ্ছা সব ঠিক বলেছো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আবার তোমাদের সাথে কালকে আমাদের দেখা হবে। ঠিক আছে, চলুন এরপর আমরা দেখে নেবো আর্দ্রতা থেকে আপনাদেরকে কি কি কোশ্চেন ধরতে পারে। 1 নম্বর কোশ্চেন, ওয়েদার ফোরকাস্টে আর্দ্রতার গুরুত্ব কি? অবশ্যই ওয়েদার ফোরকাস্টে কিন্তু আর্দ্রতার গুরুত্ব আছে, কারণ আর্দ্রতার উপর ডিপেন্ড করে কিন্তু বৃষ্টি, কুয়াশা ইত্যাদিগুলো সৃষ্টি হয়। 2 নাম্বার, মেঘের ধরন আর্দ্রতার উপর কিভাবে নির্ভর করে? অবশ্যই নির্ভর করে, কারণ হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বেশি হলে ঘন মেঘ সৃষ্টি হয়, আর রিলেটিভ হিউমিডিটি যদি কম হয় তাহলে পাতলা মেঘের সৃষ্টি হয়। 3 নাম্বার কোশ্চেন, উপকূলীয় এলাকায় আর্দ্রতা বেশি কেন? উপকূলীয় আর্দ্রতা বেশি তার কারণে সমুদ্র থেকে আর্দ্র বাতাস আসে। 4 নাম্বার, আর্দ্রতার উপর উইন্ড ডিরেকশনের প্রভাব কি? না আর্দ্র বায়ু এলে রিলেটিভ হিউমিডিটি বাড়ে, আর শুষ্ক বায়ু এলে রিলেটিভ হিউমিডিটি কমে। আচ্ছা 5 নাম্বার, পাহাড়ি অঞ্চলে আর্দ্রতা কম কেন? অবশ্যই আমরা সবাই জানি পাহাড়ি অঞ্চল ঠান্ডা এবং শুষ্ক জলবায়ু দেখতে পাওয়া যায়, তাই আর্দ্রতা কম। 6 নম্বর, কেন আর্দ্রতা বেশি হলে এসি বেশি কাজ করে? তার কারণ হচ্ছে ঘরের আর্দ্রতাকে কমাতে বেশি পরিমাণে শক্তি লাগে, তাই এসিটাকে বেশি পরিমাণে কাজ করতে হয়। 7 নাম্বার, হাই হিউমিডিটি মানুষকে অসুবিধায় ফেলে কেন? তার কারণ হাই হিউমিডিটি যদি হয়ে যায় তখন মানুষের ঘাম, অস্বস্তি ইত্যাদিও হয়, তাই সমস্যা আমাদের সৃষ্টি হয়। 8 নাম্বার, লো হিউমিডিটি ত্বক এবং গাছে কি প্রভাব ফেলে? অবশ্যই কি আমাদের শীতকালে ঠোঁট ফেটে যায়, আমরা সবাই জানি, গাছের কিন্তু জলীয় অংশ শুকিয়ে যায়, আমরা সবাই কিন্তু জানি। 9 নাম্বার, বায়ুর তাপমাত্রা কমলে আর্দ্রতার কি পরিবর্তন হয়? না রিলেটিভ হিউমিডিটি যদি বেড়ে যায় তাহলে বাতাস স্যাচুরেটেড হয়ে যায়। বুঝতে পারলেন? আচ্ছা 10 নম্বর কোশ্চেন, নিরক্ষীয় অঞ্চলে আর্দ্রতা বেশি থাকার কারণ কি? তার কারণ হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং প্রচুর বাষ্পীভবন। 11 নম্বর কোশ্চেন, রিলেটিভ হিউমিডিটি 100%, তার মানে কি? রিলেটিভ হিউমিডিটি যখন 100% হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো? স্যাচুরেটেড এয়ার বলবো। 12 নম্বর কোশ্চেন, কোন উচ্চ তাপমাত্রায় আর্দ্রতা বাড়তে পারে? না গরম বেশি হলে কি হয়? বাষ্পীভবন বেশি হয় এবং আর্দ্রতা বেশি হয়। ওকে। 13 নম্বর কোশ্চেন, কোন অঞ্চলে আর্দ্রতা কম? উত্তর কি হবে? অবশ্যই মরুভূমি। 14 নম্বর কোশ্চেন, কোন অঞ্চলে আর্দ্রতা বেশি? উত্তর কি হবে? উপকূল। 15 নম্বর কোশ্চেন, রিলেটিভ হিউমিডিটি বৃষ্টিপাতের সাথে কি হবে সম্পর্কিত? রিলেটিভ হিউমিডিটি যদি বেশি হয় তাহলে কি হবে? বৃষ্টি বেশি হবে। 16 নম্বর কোশ্চেন, মেঘ গঠনে আর্দ্রতার ভূমিকা কি? না বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং সেখান থেকে কিন্তু মেঘ সৃষ্টি হয়। 17 নম্বর কোশ্চেন, শীতকালে কাঁচের গায়ে জলকণা কেন জমে? তার কারণ হচ্ছে ডিউ পয়েন্টের কন্ডেনসেশনের কারণে কিন্তু কাঁচের গায়ে জলকণা জমে যায়। 18 নম্বর কোশ্চেন, কাপড় কেন বর্ষাকালে দেরিতে শুকায়? তার কারণ বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। 20 নম্বর কোশ্চেন, আর্দ্রতার ভালো দিক এবং খারাপ দিক আলোচনা করুন। আর্দ্রতার ভালো দিক কি? মেঘ, বৃষ্টি, শস্য ইত্যাদির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খারাপ দিক কি আছে? ঘাম, অস্বস্তি, ছত্রাক সৃষ্টি হয়। 21 নম্বর, কোন কারণ আর্দ্রতা বাড়ায় এবং কোন কারণ আর্দ্রতা কমায়? না বাষ্পীভবন তাপমাত্রা আর্দ্রতা বাড়ায়, দূরত্ব, কুল এয়ার ঠান্ডা এয়ার, শুষ্ক হাওয়া আর্দ্রতা কিন্তু আমাদেরকে কমিয়ে দেয়। 22 নম্বর কোশ্চেন, ডিউ পয়েন্ট টেম্পারেচার আমরা কাকে বলবো? যে তাপমাত্রায় বাষ্প জলকণায় পরিণত হবে সেটাকে আমরা কি বলবো? ডিউ পয়েন্ট টেম্পারেচার। 23 নম্বর কোশ্চেন, জলীয় বাষ্প কেন অদৃশ্য? তার কারণ জলীয় বাষ্প হচ্ছে একটা গ্যাস, তাই এটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না। 24 নম্বর কোশ্চেন, বাষ্পীভবন আর্দ্রতার সম্পর্ক, এটা আমরা সবাই জানি, বলার কিছু নেই। 25 নম্বর কোশ্চেন, স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড এয়ার কাকে বলে? যখন রিলেটিভ হিউমিডিটি 100% হবে তখন সেটাকে আমরা কি বলবো? স্যাচুরেটেড এয়ার। আর যখন 100% কম হবে তখন সেটাকে আমরা কি বলবো? আনস্যাচুরেটেড এয়ার। তাহলে আমরা কি দেখে নিলাম? আজকে আর্দ্রতা সম্পর্কে শিখে ফেললাম এবং আর্দ্রতা সম্পর্কে আমাদের কি কি কোশ্চেন ধরতে পারে সে সম্পর্কে কিন্তু আমরা একটা আলোচনা করে ফেললাম। থ্যাংক ইউ।